আজ আমাদের দুজনের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। ৮ই মে আমরা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। দেখতে দেখতে বিবাহিত জীবনের ৫টা বছর কমপ্লিট করে নিয়েছি। বুঝতে পারিনি সময়গুলো অনেকটা তাড়াতাড়ি চলে গেছে। আমাদের বিয়েটা হয়েছিল লকডাউনের মধ্যে। আমার বরকে আমি দেখিনি, জানো তো। বিয়ের দিন আমার কিন্তু প্রথম দেখা বরের সাথে, সেম আমার বরেরও কিন্তু আমার সাথে প্রথম দেখা বিয়ের দিন। এ যুগের মেয়ে হয়ে আমরা কিন্তু না দেখে বিয়ে করেছিলাম পরিবারের মতে। আমাদের পরিবারের সবাই কিন্তু দেখা শোনা হয়েছিল, তারপরে আমাদের বিয়েটা হয়েছিল। বলতে পারো না দেখে আমরা বিয়ে করেছিলাম। না দেখে বিয়ে করেও কিন্তু আমরা অনেকটা ভালো আছি। আর এরকম হাজব্যান্ড যাতে প্রত্যেকটা মেয়ে পায়। সত্যি কথা বলতে জীবনে কিছু চাওয়ার পাওয়ার থাকে না, শুধু নিজের হাজব্যান্ড যদি ভালো থাকে সমস্ত দুঃখ কষ্টের মধ্যেও কিন্তু অনেকটা ভালো থাকা যায়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই অনেকটা ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আজকে যেহেতু একটা বিশেষ দিন, সেহেতু আমি কিন্তু চান করে পুজোটা দিয়ে দিয়েছি। সকাল সকাল দেখবি পুজোটা করে নিলে অনেকটা ভালো লাগা কাজ করে। তবে আজকের এই বিশেষ দিনে আমরা নিজেরা কিন্তু প্রত্যেকবারের মতন সেলিব্রেশন করি। যেহেতু আমাদের এখানে সেরকম কেউ নেই, আমরা কিন্তু আমাদের মতন কিন্তু ওই যে সেলিব্রেশনটা করি। যাই হোক, সারাটা জীবন বা সারাটা বৎসর কিন্তু আমার বর বেশিরভাগ সময় বাইরে থাকে। তবে এই যে ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করার জন্য ও কিন্তু আমাদের কাছে চলে আসে, এটাই আমার কাছে অনেক। যাই হোক বন্ধুরা, এদিকে ছেলেকে নিয়ে ওর বাবা গেছে স্কুলে দিতে, আর এদিকে আমি চান করার সময় এই কাঁচা ধোয়াগুলো করে নিয়েছিলাম। তবে জানো তো, আমার আর এগুলো বাইরে রোদ্দুরে দেওয়ার সময় হয়নি। যেহেতু ছেলেকে খাওয়ালাম, তারপরে ওর টিফিন বাড়িটা রেডি করে দিলাম স্কুলের। তো আজকের দিনটা ছিল শুক্রবার, তো ভাবলাম চলো ওকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আস্তে আস্তে আমি কাজগুলো করি। সকালে যতই তাড়াতাড়ি উঠি না কেন, কাজকর্মগুলো করতে করতে সময়টা কিন্তু অনেকটাই চলে যায়। আর জানো তো, সংসারে গৃহিণীদের কাজ থেকে কখনোই রেহাই পাওয়া যায় না। নিজের সংসারের কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয়। তো বরের এই যে পছন্দের আজকে বানাচ্ছি আলুর পরোটা। তো দেখো, আলুটা না কালকেই সেদ্ধ করা ছিল আর কি, তরকারির সাথে রান্না করেছিলাম। আর বেশ কিছুটা রেখে দিয়েছিলাম, আমি প্ল্যান করে রেখেছিলাম যে কালকে ওই যে বরকে পরোটা বানিয়ে দেব। তো অল্প করে করছিলাম, কারণ বর খেতে পছন্দ করেই, সেহেতু ভাবলাম চলো। আর আজকে বাটার দিয়ে করিনি, এমনি সাদা তেল অল্প অল্প করে দিয়েছি। সকালবেলা বেশি তেল ভাজাভুজি খাওয়া একদমই ভালো না, তবে মাঝে মধ্যে খেতে বেশ ভালোই লাগে। তো এই যে আমি করে নিয়েছি ঝটাপট করে, আর সাথে না একদিকে চা বসিয়ে দিয়েছি। যাই হোক, আজকের সাথে আর অন্য কিছু করিনি, ভেবেছিলাম দই দিয়ে খাবো, কিন্তু আর দইটা না বর বলছে আমি বাজারে যাব একটু পরে, তো সেহেতু চা করে নিলাম। আর ওর না চা খাওয়াটাও হয় না, আসলে কি বলতো, ম্যাচে ওদের চা বানানো সেরকম হয় না আর কি, তখনই বাড়িতে আসে তখনই আমি ওকে দিই। তো দুজনের জন্য নিয়ে নিয়েছি, আর ও আর আমি খেয়ে নিয়েছিলাম। আর এদিকে বর গেছিলো বাজারে, তো ওকে বলেছিলাম আজকে পায়েস করব, আমার ছেলে পায়েস খেতে ভীষণ পছন্দ করে। তো ভাবলাম চলো এদিকে পায়েসটা বসিয়ে দিই। তো দুধটা আমি একটু জাল করে নিলাম, তার মধ্যে আমি কিন্তু চালটা দিয়ে দিয়েছি। আর ওটা ফুটতে ফুটতে আর এদিকে জানো তো, বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম। সকালবেলা সমস্ত বিছানা চাদরগুলো কেচে দেওয়া হয়েছিল। বিছানার এই যে বালিশ টালিশগুলো কিন্তু আজকে একটু রোদ্দুরে দিয়েছিলাম। আর নতুন একটা বিছানার চাদর পাচ্ছি, এটাও কিন্তু মিশো থেকে নিয়েছি, জানো তো, একদমই কম টাকা দিয়ে, 300 টাকার ভিতরে আর কি। এত সুন্দর চাদরটা, তোমরা দেখে বুঝতে পারছো, একদমই কটনের। আর এই গরমের মধ্যে কটনের বিছানা চাদরগুলো পাতলে না বেশ ভালো লাগে। আর এই চাদরগুলো আমি বিয়ের আগেও কিন্তু বাবার বাড়িতে ইউজ করেছি, ভীষণ ভালো। যখনই অনলাইনে এরকম অফার পেয়েছিলাম, আমি তখন 500 টাকা দিয়ে নিয়েছিলাম, আরও 5 বছর আগের কথা বলছিলাম। আর এখন তার তুলনা কত কমে গেছে। তো সেহেতু এই ঝটাপট কিন্তু আমি নিয়ে নিয়েছি, ভীষণ ভালো। আর এই যে এখন চাদরটা পাতা হয়ে গেছে, তো ভাবলাম আজকে একটা নতুন চাদরই পাতি। এই চাদরটা কিন্তু এখনও পাতা হয়নি, সেহেতু আজকে পাতলাম। বিশ্বাস করো, এই যে নতুন নতুন বিছানা চাদরগুলো পাতলে না ঘরের লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়।
আর আজকে যেহেতু শাড়ি পরেছি তার মধ্যে ভীষণ গরম, জানো তো আমার বিয়ের দিনও কিন্তু ভীষণ গরম ছিল, মানে গরমে অবস্থা খারাপ হয়ে গেছিলো, এরকম অবস্থা ছিল, সেম আজকেও এরকম হয়েছে। তার মধ্যে শাড়ি পরেছি, শাড়ি পরে না আমি কাজকর্ম করতে পারি না, তারপরও মাঝে মধ্যে ইচ্ছে করে শাড়ি পরতে। যাই হোক, এদিকে দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর যাব ওই ঘরে। আর এদিকে কিন্তু পায়েসটা হতে একটু সময় লাগছে, যেহেতু চালটা ফুটবে আর আস্তে আস্তে কিন্তু আমি ওটা রান্না করছিলাম। যেহেতু রান্নাবান্নাগুলো ভাবলাম একটু দেরি করে করব, ওই যে 10টার মধ্যে রান্নাটা বসিয়ে দেব, তার আগে টুকিটাকি ঘরের অনেক কাজকর্ম আছে সেগুলো করে নিই। যদিও বা আজকের দিনে আমার বাড়িতে কেউ আসবে না, তারপরেও আমি সবসময় ঘর দুয়ার গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি, তারপরে গুছিয়ে রাখছি। সকালবেলা শাশুড়ি মার সাথে কথা বলেছি ফোন করে, যেহেতু আমাদের বিবাহবার্ষিকী, তো বলছিল আশেপাশে মানে বলেছো কি না। আসলে কি বলতো, আশেপাশে না কাউকে বলিনি। প্রথম বিবাহবার্ষিকটা আমরা কিন্তু একটু বড় করে সেলিব্রেশন করেছিলাম, আশেপাশে বলেছিলাম। আর যতবার করা হয়েছে মানে পরের বার আর কি, আমরা নিজেরাই করি। আসলে কি বলতো, লোকজনকে বললে তো হবে না, সমস্ত কাজকর্মগুলো করতে অনেকটা কষ্ট হয়, একা হাতে আমি সামলাতে পারবো না। তার মধ্যে আমার বাড়িতে সেরকম জায়গা নেই, লোকজন আসলে না ওই যে খাবার খাওয়াতে দেওয়া বসা এগুলোর জন্য ভীষণ সমস্যা হয়ে যাবে। আর সেই কারণে কিন্তু সেরকম কাউকে বলাই হয় না। আমার ছেলের যখন বার্থডে করা হয় তখনও কিন্তু আমরা নিজেরাই করি। আর আমরা যখন এমনিতে ভাত টাত খাওয়া দাওয়া করি আমরা কিন্তু ঘরের ভিতরে ভাতটা খাই। তো এভাবে না কাউকে দিতেও ভালো লাগে না। তবে যাই হোক, আস্তে আস্তে সবই করব, একদিন সবই হবে, তার জন্য অপেক্ষা ধৈর্য তো আমাদের করতেই হবে। আর এদিকে কি বলতো বন্ধুরা, আমি এদিকে এই যে ঘরের জিনিসপত্রগুলোকে একটু মোছামুছি করে নিচ্ছিলাম, কারণ জানো তো সকালে না মোছামুছির কাজটা করিনি, ভেবেছিলাম আজকে করব না, কিন্তু জানো তো না করেও পারি না, দেখি কেমন একটা ধুলো ধুলো হয়ে পড়ে আছে, তো সে কারণে মুছে নিচ্ছিলাম। আর জানো তো ঘর দুয়ার পরিষ্কার রাখতে আমি বরাবরই পছন্দ করি, সে কারণে সবসময় পরিষ্কার করে রাখি। আর এদিকে এক এক করে ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নিচ্ছিলাম। আর আমার বর কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু ওই যে ছেলেকে আনতে চলে গেছে, ওর বাবা না, ও যেহেতু বাড়িতে নেই, ওর বাবার কাছে একদম ভালো লাগছে না, বলছে ও কখন আসবে। আগে থাকতে ও কিন্তু স্কুলের সামনে দাঁড়িয়েছিল। তো যাই হোক, ছুটি দেওয়ার সাথে সাথে ওকে নিয়ে বাড়ি চলে এসেছে। তো এমনক্ষণ আমি এই যে ঘর দুয়ারগুলো তারই মধ্যে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। ও যেহেতু বাড়িতে চলে এসেছে, এখন ওর বাবার সাথে খেলা করবে আর আমি কিন্তু রান্নাবান্নাগুলো সেরে নেব। বড়দ অনেক আগে বাজার করে চলে এসেছে, মানে চিকেন এনেছিল আর সবজিপাতি ফলমূল এই সমস্ত কিছু নিয়ে এসেছিল। আর আজকে না ও বলেছিল মটন আর নিয়ে আসবে, কারণ আমি না মটন খেতে পারি না, প্রচুর পরিমাণে বুকে ব্যথা হয়, একদমই খেতে পারি না। আমার ছেলেও কিন্তু মটনটা একদমই খায় না, তো সেহেতু চিকেনটা নিয়ে এসে তো ওটাই রান্না করব, আর সাথে আমের চাটনি করব। আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি, তো ভাবলাম চলো আগে ঘর দুয়ারগুলো ঝেড়ে পরিষ্কার করে রাখি, না হলে না ভালো লাগে না। আমি যেহেতু সবসময় ঘর দুয়ার গুছিয়ে রাখি, সমস্ত কাজগুলো গুছিয়ে তারপরে একটা একটা করে কাজ করি, কারণ দেখবে কাজগুলো আগে থাকলে প্ল্যান করে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে, না হলে ওই যে রান্নাঘরে ঢুকে পড়লে না বাদ বাকি কাজগুলো পড়ে থাকবে, তখন আর ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে পায়েসটাও একদমই মোটামুটি একদমই সেদ্ধ হয়ে গেছে, চালটা আর কি মানে অনেকক্ষণ আগেই হয়ে যেত, ওটা আস্তে আস্তে হচ্ছিল আর কি। তো আমি না আজকে এটার মধ্যে বাতাসা দিলাম, সাথে চিনিও দিয়েছিলাম, আর এই যে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। আর এটা হতে এই যে বেশিক্ষণ আর সময় লাগবে না, যেহেতু আগে থাকতে ভালোই সেদ্ধ হয়ে গেছিলো সে কারণে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর ওকে কিছু দিইনি খেতে, তো ওকে একটু ফল কেটে দিয়েছি, পেয়ারা আর আম। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাবলাম চলো আর এই যে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। আসলে কি বলতো, জলের বোতলগুলোও খালি হয়ে গেছে, সেগুলো সুন্দর করে পরিষ্কার করে এই যে চলে এসেছি। আমার বর কিন্তু কাজ করছিল, কারণ আমার বারান্দাটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছিলো না, সে কারণে বর কিন্তু ওই যে বাদাবাদি তারপরে ব্রাশ টাশগুলো ঠিক করছিল, সাথে ছেলেকেও একটু সময় দিচ্ছিল। তারপরে ওদের সাথেও আমি কিন্তু একটু গল্প করছি, যেহেতু বর বাড়িতে থাকে না, অনেক দিন পর পর আসে, তো তো দেখবে কাজকর্ম বাড়িতে অনেক থাকে, যেগুলো আমি করতে পারি না সেগুলো ও আসলে করে। তো এই যে আমি এদিকে বরের সাথেও হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম, কারণ ও একা একা পারছিল না আর কি বাদাবদির কাজগুলো আর কি। তোমরা তো দেখেছো আমার বারান্দাটা পুরোটা খারাপ হয়ে গেছিলো, আর জানো তো বারান্দাটা বেশি একটা হাওয়া বাতাস দিয়ে যদি পড়ে যায়
আর ও যেহেতু বাড়িতে থাকে না, ও এসছে সেই জন্য এই কাজগুলো করছিল। ভেবেছিল টিনগুলো চেঞ্জ করবে, তো যেহেতু আমরা বাড়িতে কাজ করাবো বর্ষার পরে, তো সেহেতু টিনগুলো চেঞ্জ করে কি করবো বলো তো সে কারণে আর চেঞ্জ করা হয়নি। তো যাই হোক, যেটুকু প্রয়োজন সেটুকু কাজ ও করে দিচ্ছে। আর এদিকে আমের চাটনিটা আমি বানিয়ে নিয়েছি, আর এখন চিকেনটা ভালো করে মেরিনেশন করে তারপরে রান্না করব। আসলে কি বলো তো, বর বলেছে একটু মেরিনেশন করে দই টই দিয়ে তারপরে ওটা রান্না করো, খেতে বেশ ভালো লাগবে। তো ছেলে যেহেতু খাবে সেহেতু আমি মশলাটা একদমই কম করে রান্না করি, মানে মশলা একদমই কম করে দিই, যেটুকু প্রয়োজন তার থেকে বেশি আমি দেওয়ার চেষ্টা করি না। আর জানো তো বন্ধুরা, বাচ্চা কাচ্চা থাকলে দেখবে যতই আমরা চাই না একটু স্পাইসি করে বা একদমই ঝাল টাল দিয়ে খাবো, কিন্তু খেতে পারি না, ওই যে বাচ্চার কথা চিন্তা করে রান্নাবান্নাগুলো করতে হয়। আর এদিকে ম্যারিনেশন করে একটু ঢেকে রেখে দিয়েছি, আর তারই মধ্যে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম। আর এই যে রান্নাবান্না সেরকম আমার সময় লাগেনি, যেহেতু আমার অন্য সমস্ত কিছু রেডি করা ছিল, সেহেতু রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, একটু প্ল্যান করে কাজকর্মগুলো করলে না অনেকটা ভালো, তাহলে তাড়াতাড়িও কাজকর্ম করা যায়। আর এই দিয়ে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, আমার অন্য বাদবাকি রান্নাবান্নাও হয়ে গেছিলো। তো চিকেনটা আজকে একটু কষা কষা করে রান্না করছিলাম, আমি ভালো করে কষিয়ে অল্প করে জল দিয়েছি, বেশি একটা জল দিইনি। এখন একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। আসলে আমি সবসময় না বাটা যে গরম মশলাটা ওটাই দিই, আমার মনে হয় এটার টেস্টটা আরও বেশি থাকে। তো যাই হোক, এদিকে এই যে আমার রান্না হয়ে গেছে, রান্নার পরে তো বুঝতে পারো বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা সবটা আমি করেছি। করে চলে এসেছি জামা কাপড় গোছাতে, এগুলো তো অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে। তো বাইরে না ভীষণ পরিমাণে গরম, তোমাদের বললাম না ভীষণ রোদ্দুর উঠেছে, আর এত রোদ্দুর উঠেছে বাইরে না তাকাতে পারছি না, আর আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। তো এখন ছেলেকে চান করাবো, তারই সাথে আমিও চান করে নেব, কারণ সকালে চান করেছি অনেক আগে, রান্নাবান্না করেছি, সমস্ত কাজকর্ম করার পর না কেমন একটা লাগছিল। তো ভাবলাম চলো আগে এই কাজগুলো গুছিয়ে নিই। আমি না কাজকর্ম ফেলে রেখে বসে থাকতে একদমই পছন্দ করি না, সেহেতু সে কাজগুলো আগে করে নিই। আর এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে চান টান করে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি আর আমার বর খাবো, তারই জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে রাখছি। আসলে কি বলতো, বরকে না এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে তো এমনি দিতে পারি না, তারপরে আমি যখন ও বাড়িতে আসে তখন একটু সাজিয়ে গুছিয়ে ওকে দেওয়ার চেষ্টা করি। আমার বিয়ের প্রথমও কিন্তু আমি সবসময় ওকে খাবার দিলে সাজিয়ে দিতাম, ওরও বেশ ভালো লাগতো। যাই হোক, এই যে এখন দুজনে মিলে খাবারটা খেয়ে নেব। আগে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ভাবলাম না ওকে ঘুম পাড়িয়ে দিই। আমার ছেলেকে না সবসময় টাইমের মধ্যে খাওয়াতে হয়, ও কিন্তু 1টা 1:30টার মধ্যে ঘুমিয়ে যায়। তো যাই হোক, এখন আমরা দুজনে মিলেই খাবারটা খেয়ে নেব। এমনিতেও সবসময় একা একা খাবার দাবার খাই, ও থাকলে তো ওর সাথে কথা বলতে বলতে খাবারগুলো খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। তো আমরা কিন্তু রাতেরবেলা মানে সন্ধ্যার দিকে কেক কাটিং করব। বর বলছিল শাড়ি পরো, আমি ভেবেছিলাম শাড়ি পরবো না, যেহেতু কেউ নেই, আসবে না কেউ, তো সেরকম সাজুগুজু করে কি করব। তো বর বলছে না একটু সাজুগুজু করো, শাড়ি পরো। এই শাড়িটা না আমি গিফটে পেয়েছিলাম প্রায় আরও 3 বছর আগের কথা, আমার মামা শ্বশুর বাড়িতে গেছিলাম তখন দিয়েছিল। তবে শাড়িটা পরার পর বেশ ভালোই লাগছিল। তবে এবার বিবাহবার্ষিকী উপলক্ষে আমার বর কিন্তু আমাকে দুটো গিফট করেছে। প্রত্যেকটা বছর ও কিন্তু আমাকে কিছু না কিছু গিফট করে। বিশ্বাস করো আমার কিন্তু বেশ ভালো লাগে, তবে আমি ওকে কিছুই দিতে পারি না, আমি যেহেতু কোনো ইনকামই করি না। তো দেখো, বর কিন্তু আমাকে একটা কোমর চাবি দিয়েছে, সাথে একটা ক্রাউন চোকার দিয়েছে। এবছরই বিবাহবার্ষিকীতে ভেবেছিলাম কিছুই উপহার পাবো না, কারণ সোনার যা দাম সাথে রূপোরও অনেক দাম। তবে বর কিন্তু আমাকে লাখ টাকার উপহার দিয়েছে, আমি কিন্তু ভাবতে পারিনি ও যে আমাকে এত দামি দামি গয়না দেবে। যাই হোক, আমাদের জন্য এই জিনিসগুলো অনেকটা। তবে জানো তো, আজকের এই বিশেষ মুহূর্তটা আমি কিন্তু আমার ফ্যামিলিকে ভীষণ পরিমাণে মিস করছি। তো সেহেতু বর একটা ছোটো মোটো কেক নিয়ে এসছে, কেকের মধ্যে সেরকম কিছুই লেখা হয়নি, কারণ ওখানে বলে কারেন্ট ছিল না। হঠাৎ করে আমাদের এখানে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এখনও কিন্তু বাইরে ভীষণ হাওয়া দিচ্ছিল, ভেবেছিলাম কারেন্ট চলে যাবে, তবে কারেন্ট আর যায়নি। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তবে আমরা কিন্তু আজকের দিনটা আমাদের মতন করে ভালো থাকার চেষ্টা করছি, আর তোমরা একটু আশীর্বাদ করো বাকিটা জীবন যাতে আমরা ভালোভাবে থাকতে পারি।